আসসালামু আলাইকুম। আমাদের পদার্থবিজ্ঞান অ্যাডমিশন প্রোগ্রামের প্রথম পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৈয়দ আল লাহিয়ান আজকে আছি আপনাদের সামনে অধ্যায় 9 তরঙ্গ নিয়ে কথাবার্তা বলতে। তো তরঙ্গ চ্যাপ্টারটা আমরা সবাই কম বেশি পড়ে এসেছি আই গেস। এটা পর্যায়বৃত্ত গতির সাথে অনেকখানি সম্পর্কিত, বাট তাও এখানে বেশ কিছু ধারণা আছে যেগুলো নিয়ে আমাদেরকে আসলে ফ্রিকোয়েন্টলি আলোচনা করতে হয়, এবং আমরা চেষ্টা করব প্রতিটা থিওরিগুলোকে অ্যাটলিস্ট একবার করে হলো মেনশন করতে, এবং তার সাথে সাথে যে কোরেসপন্ডিং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসলে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, কারণ আমরা সবাই যেহেতু অ্যাডমিশনের জন্য আসলে পড়াশোনা করছি বা অ্যাডমিশনের ক্যান্ডিডেট, অ্যাডমিশন এক্সামগুলোতে কিন্তু আসলে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে বেশি ফোকাস করা হয় রাদার দেন দ্য থিওরিটিক্যাল পার্টস, তাই তো? দ্যাট ডাজন্ট মিন যে থিওরিক্যাল পার্টকে আমরা আসলে ইগনোর করছি, কোনোভাবেই না, বিকজ থিওরিটিক্যাল বেস যদি আমাদের ভালো না থাকে আমরা কোনোভাবেই আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে পারবো না। যদিও আমরা আগের ক্লাসগুলোতে হয়তো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর উপরই বেশি জোর দিয়েছি, এবং সামনের ক্লাসগুলোতে হয়তো তাই দিব। দ্যাট ইজ বিকজ অ্যাজ আই অলওয়েজ সে দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেইলস, তাই না? সো এখন আমাদের আসলে বেসিক ফোকাসটা কোন দিকে থাকা দরকার? যত বেশি আমরা প্রবলেম সলভ করতে পারি সেদিকে থাকা দরকার। দ্যাট ইজ বাই আমাদের পুরো ক্লাসটাকে, আমাদের পুরো প্রোগ্রামটাকে এক্স্যাক্টলি প্রিসাইজলি এভাবে সাজানো হয়েছে, যাতে করে আমরা সবাই এই ক্লাস থেকে আসলে যত বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেমের প্র্যাকটিসটা পসিবল করতে পারি বা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন, আমি আবারও বলছি, আমরা কোনোভাবেই আসলে থিওরিটিক্যাল পার্টগুলোকে অগ্রাহ্য করছি না। আমরা বারবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যেন আপনারা অবশ্যই বই খুলে, বই থেকে হচ্ছে গিয়ে আমাদের বা টেক্সট বই থেকে বা রেফারেন্স বই থেকে বা আপনারা যে কোনো আর্টিকেল থেকে, ইন্টারনেট থেকে, যেখান থেকে পারেন না কেন, টপিকগুলো থিওরিটিক্যাল একটু ডেপথে যাওয়ার জন্য, ঠিক আছে? খুব বেশি ডেপথে না যাওয়ার জন্য এই জন্য বলছি কারণ সময়টা আমাদের কাছে আসলে খুব কম। ঠিক আছে? তো চলুন তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা আমাদের সমস্ত আলোচনার মধ্যে আজকে যে সব টপিক কভার করব সেগুলো হচ্ছে তরঙ্গ বা ওয়েভ, অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ, দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স, উপরিপাতন নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন, স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ, তরঙ্গের তীব্রতা ইন্টেন্সিটি অফ ওয়েভস, শব্দের তীব্রতা লেভেল ইন্টেন্সিটি লেভেল অফ সাউন্ড, বিট বা স্বরকম্প, এবং ফাইনালি টানাতারে কম্পন বা ভাইব্রেশন অফ আ স্ট্রেচ স্ট্রিং। প্রথমে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করছি। আমরা সবাই জানি আসলে তরঙ্গ কাকে বলা হয়। আমরা বলেছি কোন স্থিতিস্থাপক মাধ্যমে কণাগুলো স্থানান্তর ছাড়া যে পর্যাবৃত্ত আন্দোলনের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত হয় তাকে আমরা বলেছি তরঙ্গ বা ওয়েভ। ইটস আ ভেরি মাচ ওয়েল নোন ফ্যাক্ট ফর আস যে তরঙ্গ আসলে দু রকম, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তারের চুম্বক তরঙ্গ, এবং দুটোই আসলে মাধ্যমের প্রয়োজনীয়তা ভেদে আমরা এই ভাগগুলো করেছি। যেখানে আমাদের মাধ্যমের প্রয়োজন হচ্ছে সে সকল তরঙ্গকে আমরা বলেছি যান্ত্রিক তরঙ্গ, এবং যে সকল তরঙ্গ চলাচলের জন্য আমাদের আসলে মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলেছি তাড়িৎ চুম্বক তরঙ্গ। এক্স্যাক্টলি। এবং আমাদের কাছে বলা হচ্ছে মাধ্যমের মধ্যে যখন তরঙ্গ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক তরঙ্গকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ, এবং আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা দ্বিগল বা লম্বিক তরঙ্গ, লঙ্গিটিউডিনাল ওয়েভস। অনুপ্রস্থ তরঙ্গ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে মারলে যে আমরা আর তরঙ্গ দেখতে পাই বা অনুপ্রস্থ তরঙ্গ দেখতে পাই, দ্যাট ইজ জড় মাধ্যমে কম্পনের দিক তরঙ্গের প্রবাহের সাথে সবসময় কি থাকবে? সমকোণে থাকবে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গে বলা হয়েছে জড় মাধ্যমের কণাগুলো কম্পনের দিক তরঙ্গ প্রবাহের সাথে সমান্তরালে থাকবে, সেগুলোকে আমরা বলছি অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এনিওয়েজ, এখানে আমরা তরঙ্গ বেগের সমীকরণ আমরা জানি v = f ল্যামডা। n সংখ্যক পূর্ণ তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব s যদি হয় তাহলে n ল্যামডা অবশ্যই, একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন করলে অবশ্যই দূরত্ব n ল্যামডা হবে। n সংখ্যক তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ খাঁজ থাকলে তরঙ্গ শীর্ষকে আমরা বলি হচ্ছে গিয়ে পিক, এবং তরঙ্গ খাঁজকে আমরা বলি হচ্ছে গিয়ে ট্রাফ। সেখান থেকে আমরা এস বের করতে পারবো। এবং আমরা জানি যেহেতু তরঙ্গের মধ্যে ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি, মানে দ্যাট মিনস হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সম্পর্কে ব্যস্তানুপাতিক, তাই আমাদের λ1/λ2 = f2/f1, এবং আমরা যেহেতু জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ বেগ সমানুপাতিক, দ্যাটস ওয়াই v1/v2 = λ1/λ2। খুবই সিম্পল ইকুয়েশনস। আই গেস এগুলো নিয়ে যখন আমরা প্রবলেম সলভ করা শুরু করব তখন আমাদের জন্য ব্যাপারগুলো অনেক বেশি ইজিয়ার হয়ে দাঁড়াবে, তাই তো? এই কথাটা আমরা মাথায় রাখবো বারবার করে যে আমরা আসলে বেসিক্যালি এখন প্রবলেম সলভিং এর উপর বেশি জোর দিচ্ছি, বাট দ্যাট ডাজ নট মিন আমরা থিওরিটিক্যাল পার্টকে একেবারে ইগনোর করব, কখনোই না। আমরা যতটা সম্ভব আমাদের কাছে ক্লিয়ার করা, আমরা থিওরিটিক্যাল পার্টগুলোকে ক্লিয়ার করে আগাবো। তাহলে যেটা হবে আমাদের জন্য, অ্যাডমিশনের এই প্রোগ্রামগুলোতে বা অ্যাডমিশনের প্রোগ্রামগুলোর শেষে আমরা যখন এক্সামটা দিব আমাদের কাছে হয়তো বা অনেক কিছু অনেক বেশি ক্লিয়ারার হবে যদি আমরা থিওরিটিক্যাল বেসের প্রতি একটু নজর দিই। কিন্তু এখানে আবার একটা ফাইন টিউনিং করতে হবে, একটা ব্যালেন্স করতে হবে যে শুধুমাত্র থিওরিটিক্যাল বেসে নজর দিলাম কিন্তু আমরা প্র্যাকটিস প্রবলেম বা প্রবলেমের যে আমাদের হচ্ছে গিয়ে সময় কম লাগানোর জন্য যে প্রচুর প্র্যাকটিস করতে হতো সেটা করতে পারছি না, তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। প্লিজ, এই কথাটা আমি বারবার প্রতিটা ভিডিওতে হয়তো বলছি, প্লিজ এতে বিরক্ত হবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি, বিকজ অ্যাজ উই নো রিপিটেশন মেক্স আস রিমেম্বার থিংস ইন আ বেটার ওয়ে, তাই না? আমরা যত বেশি একটা জিনিস রিপিটেটিভ ওয়েতে শুনবো জানবো তত বেশি আসলে জিনিসগুলোকে আমরা মানে মনে রাখতে পারবো, আই গেস, তাই না?
তো এনিওয়েজ আমরা যদি হচ্ছে কি এখন আমাদের আসলে গাণিতিক প্রবলেমগুলোকে সলভ করা শুরু করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্যা 1 এ বলা হচ্ছে বায়ুতে শব্দ প্রবাহের ফলে সৃষ্ট তরঙ্গের পরপর দুটি বিপরীত দশা কণার মধ্যবর্তী দূরত্ব আমার কাছে বলে দেওয়া হয়েছে 0.6 মিটার। উৎসের কম্পাঙ্ক বলে দেওয়া আছে আমাদের কাছে 300 হার্জ। তাহলে শব্দের বেগ কত নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো? এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, বলা হচ্ছে পরপর দুটি বিপরীত দশার কণার মধ্যে পার্থক্য, তাই না? তার মানে এমন দুটো কণার কথা চিন্তা করতে হবে যেই দুটো দশা একজন আরেকজনের বিপরীত, তাই তো? ওকে, ভেরি গুড। এখন এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বায়ুতে শব্দ প্রবাহের ফলে সৃষ্ট তরঙ্গের যেই আমরা একটা নর্মালি তরঙ্গকে যেভাবে এক্সপ্রেস করি সেই তরঙ্গের একটা ফিগার ড্র করার চিন্তা করব। যদিও বায়ুতে আমরা জানি শব্দ তরঙ্গ প্রকৃতপক্ষে কিভাবে সঞ্চালিত হবে, অবশ্যই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ হিসেবে সঞ্চালিত হবে, কিন্তু যদি আমরা সামহাও সেই লম্বিক তরঙ্গটিকে একটা ট্রান্সভার্স ওয়েভ হিসেবে আসলে চিত্র আঁকতে পারি, তাহলে বিপরীত দশা সম্পন্ন কণাগুলোকে আমার দেখার জন্য সহজ হবে। সো বলা হয়েছে দুটি পরপর বিপরীত দশার কণা। তো খেয়াল করে দেখি, যদি আমাদের এটা একটা পূর্ণ তরঙ্গ হয় তাহলে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা আসলে এখানে কতটুকু বুঝবো? এই পূর্ণ তরঙ্গ যদি এই বিন্দু থেকে এই বিন্দুর কথা চিন্তা করি, এরা কিন্তু সমদশা সম্পন্ন দুইটা কণা, তাই না? সেই সমদশা সম্পন্ন দুটো কণা পরস্পরের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এখন বলা হয়েছে দুটি পরপর দুটি বিপরীত দশার কণা। তো প্রথম কণাকে যদি আমরা হচ্ছে কি এই ও বিন্দুকে চিন্তা করি, ও এর পরে বিপরীত দশার কণা কিন্তু আমরা বলতে পারি যে এ বিন্দুতে। কেন বুঝতে পারছি? ও বিন্দুতে কণার বেগ হচ্ছে 0, কিন্তু এ বিন্দুতে আমার কণার বেগ এখানে বুঝতে পারছি সর্বোচ্চ, তাই না? আমরা যদি এটাকে হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে নেই অথবা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে নেই, অর্থাৎ এক্স এক্সিস বরাবর আমরা হচ্ছে গিয়ে কোনো কণার সরণ নিয়ে কথা বলছি এবং ওয়াই এক্সিস নিয়ে আমরা কোনো কণার সরণ নিয়ে কথা বলছি, এবং এক্স এক্সিস নিয়ে আমরা আসলে সেই কণার অতিবাহিত সময় নিয়ে কথা বলছি। তাহলে আমরা বুঝতে পারছি একদম জিরো বিন্দুতে বা আদি বিন্দুতে তার বেগ কত দেখতে পাচ্ছি আমরা? 0। স্বাভাবিক তরঙ্গের কথা চিন্তা করতে পারছি, অবস্থান হচ্ছে 0, এবং এ বিন্দুতে কণাটা কোথায় গিয়েছে? সর্বোচ্চ সরণে গিয়েছে। তো আমরা বলতে পারি ও এবং এ বিন্দুতে যে কণা দুটো আছে তারা পরস্পর কি আছে? অবশ্যই বিপরীত দশায় আছে। এখন খেয়াল করে দেখি, এইটুকুর লেন্থ হচ্ছে π/2, আই গেস। পরবর্তী অংশ কত? π/2। সিমিলারলি এইটুকু লেন্থ হচ্ছে π/2 এবং ফাইনালি এইটুকু লেন্থ হচ্ছে π/2। তো সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা আসলে খেয়াল করলে দেখবেন 4টা ভাগে বিভক্ত করতে পেরেছি। প্রথম ভাগটা হচ্ছে আমার এইটা, দ্বিতীয় ভাগটা হচ্ছে আমার এই পার্টটুকু, তৃতীয় ভাগটা হচ্ছে আমার এই পার্টটুকু, এবং ডান পাশের এইটুকু আমার ফোর্থ ভাগ। সো আমি কি বলতে পারি? আমরা অবশ্যই এই কথাটুকু বলতে পারি যে λ/4 হচ্ছে পরপর দুটি বিপরীত দশা কণার মধ্যবর্তী দূরত্ব, তাই না? অ্যাকর্ডিং টু আওয়ার গ্রাফ বা আওয়ার ফিগার, এবং এটা ইকুয়ালস টু আমাদের ইকুয়েশনের ভ্যালু বলেছে 0.6। সুতরাং ল্যামডা ইকুয়ালস টু আমরা কিন্তু বলতে পারি 2.4 মিটারস। এখন আমাদের কিন্তু ল্যামডা দরকার হবে না, আমাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে শব্দের বেগ কত। আমরা জানি v ইকুয়ালস টু f ল্যামডা। এখন আমাদের কাছে যেহেতু ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে? 300 হার্জ। সো আমরা বলবো v ইকুয়ালস টু 300 হার্জ ইনটু 2.4, তাই না? সেখান থেকে ভেলোসিটি যেটা আসবে সেটাই আমাদের জন্য হচ্ছে এই পার্টিকুলার কেসের জন্য শব্দের বেগ, which should be 30 into 2.4 equals to gives us ক্যালকুলেটর থেকে আমরা পাচ্ছি 720 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের জন্য তরঙ্গের বেগ। আশা করি তাহলে আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি। আমরা তাহলে এখন পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে পি এবং কিউ মাধ্যম দুটিতে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড এবং 400 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে সুশলাকার 50 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে? সো বিফোর সলভিং দিস হোল প্রবলেম, আমরা যদি এভাবে চিন্তা করে দেখি যে ল্যামডা কিউ হচ্ছে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এবং ল্যামডা পি হচ্ছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? এখন আমরা সবসময় জানি যে শব্দের যে কোনো মাধ্যমে তরঙ্গের যে বেগ, সে তরঙ্গের বেগ অবশ্যই তার তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক।
আমাদের কোয়েশ্চেনে যে শর্ত দেওয়া আছে শর্ত অনুযায়ী আমরা বুঝতে পারছি যে ভি কিউ মাধ্যমে শব্দের বেগ ইজ গ্রেটার দেন ভিপি, সুতরাং আমরা অবশ্যই বলবো ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন ল্যামডা পি। সো এই হাইপোথিসিস থেকে আমরা বলতে পারি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার আমাদের কোয়েশ্চেনের মান অনুযায়ী, তাই না? এখন ল্যামডা কিউ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ল্যামডা কিউ ইকুয়ালস টু বলতে পারি আমরা ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ভিপি ডিভাইডেড বাই এফ, ইফ আই এম নট রং, তাই না? এই কথাটা আমরা বলতেই পারবো। ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের জন্য 10 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার ইউনিটে আছে, তাই তো? সো যদি আমরা এটাকে এখন এসআই ইউনিটে কনভার্ট করতে চাই তাহলে আমরা বলবো এটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0.1 মিটার, তাই তো? সো বেসিক্যালি তখন আমাদের এটা হয়ে যাবে, এটা যদি সেন্টিমিটার ইউনিটে হয় এটা হবে 0.1 মিটার। আমরা যদি এখন এসআই ইউনিট নিয়ে কাজকর্ম করি আমরা বলতে পারি ভি কিউ এর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে 400 ডিভাইডেড বাই এফ মাইনাস 300 ডিভাইডেড বাই এফ ইকুয়ালস টু হচ্ছে 0.1। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি। কত হবে ফ্রিকোয়েন্সি? আই গেস আমরা বুঝতেই পারছি, ফ্রিকোয়েন্সি হবে 1000 হার্টজ। তো আমরা বুঝতে পারছি তাহলে এই শব্দের কম্পাঙ্ক বা এই সুস্বরাকার কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্টজ। খুব ভালো কথা, আমরা জানতে চেয়েছি কিউ মাধ্যমে 50 কম্পনে কত দূর যাবে। সো কিউ মাধ্যমে 1 কম্পনে কত দূর যাবে, অর্থাৎ ল্যামডা কিউ কত সেটা যদি আমরা বের করি, ভিচ ইজ তরঙ্গ দৈর্ঘ্য, আমরা বের করতেই পারবো। ল্যামডা কিউ ইকুয়ালস আমরা কি বলবো? ল্যামডা কিউ ইকুয়ালস আমরা বলবো ভি কিউ ডিভাইডেড বাই এফ। এখন ভি কিউ আমাদের কোয়েশ্চেন ওয়াইজ বলা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড এবং এফ হচ্ছে আমরা জানি বের করলাম মাত্র থাউজেন্ডস পার সেকেন্ড বা হার্টজ, তাই তো? সো এখান থেকে আমরা ল্যামডা কিউ ইকুয়ালস টু বলতে পারি 0.4 ইফ আই এম নট রং, তাই তো? সো এক কম্পনের জন্য আমাদের এই তরঙ্গটি 0.4 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। সুতরাং আমরা বলতেই পারি যে 50 কম্পনের জন্য মোট অতিক্রান্ত দৈর্ঘ্য এস ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু ল্যামডা কিউ। সো এন কত আমাদের এখানে? এন হচ্ছে গিয়ে 50 কম্পন জিগ বলে দিয়েছে, তাই না? সো আমরা বলবো 50 টাইমস 0.4 ইজ ইকুয়ালস টু, আমরা বুঝতে পারছি আই গেস এটার ভ্যালু হবে 20 মিটার। সো তরঙ্গ আসলে 50 কম্পনের জন্য কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব হবে এস কিউ দিয়ে এক্সপ্রেস করে আমরা এটাকে হবে 20 মিটার। তো আমরা এখন অগ্রগামী তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো। তো সেই অগ্রগামী তরঙ্গের কথাবার্তা বলার জন্য আমরা আগে যেটা করব, একটা গ্রাফের জন্য এক্সিস সিস্টেম সিলেক্ট করে নিব, ঠিক আছে? আমরা জানি অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে সবসময় কণাগুলো কম্পিত হয় এবং কণাগুলোর কম্পনের মাধ্যমে বা সরণের মাধ্যমে তরঙ্গ আস্তে আস্তে সামনের দিকে প্রোগ্রেস করে বা সঞ্চারিত হয়। তো এরকম ক্ষেত্রে আমরা উদাহরণ দেওয়ার জন্য যদি চিন্তা করে নিই যে এই ওয়াই এক্সিস বরাবর আমরা আসলে কণার সরণ নিয়ে কথা বলবো এবং এক্স এক্সিস বরাবর আমরা প্রকৃতপক্ষে তরঙ্গের সমীকরণ বা তরঙ্গের সরণ নিয়ে কথা বলবো। এক্স মিটার হচ্ছে গিয়ে বেসিক্যালি তরঙ্গ কতটুকু অগ্রসর হচ্ছে, আর ওয়াই মিটার হচ্ছে গিয়ে আমাদের কণার সরণ নির্দেশ করছে। তাহলে আমরা যদি একটা সাইন কার্ভ চিন্তা করি, যে ধরে নিচ্ছি আমাদের একটা কণা সাইন কার্ভ অনুযায়ী তরঙ্গ সৃষ্টি করছে, সেক্ষেত্রে তরঙ্গটা দেখতে হবে অনেকটা এরকম। ধরে নিচ্ছি এটা আমাদের জন্য আদি বিন্দু ও এবং ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে আমাদের জন্য এ বিন্দু। খেয়াল করে দেখতে পাচ্ছি বোধহয় যে ও বিন্দু এবং এ বিন্দু এই দুটো বিন্দুতে কণাগুলো একই দশায় বা সমদশায় আছে। এই জন্য আমরা এদেরকে বলবো সমদশা সম্পন্ন কণা। ওকে, তো এই সমদশা সম্পন্ন কণাগুলোর মধ্যবর্তী দূরত্বকে কিন্তু আমরা বলবো আসলে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এইটুকু আই গেস আমরা সবাই বুঝি। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের জন্য ল্যামডা। এখন খেয়াল করে যদি দেখি আমরা যে ও থেকে এ বিন্দুর জন্য বা ও বিন্দু থেকে যখন তরঙ্গটি সঞ্চালিত হয়ে এ বিন্দুতে আসবে তখন মাত্র এ বিন্দুতে কম্পন বা স্পন্দন শুরু হবে। দ্যাট মিনস আমাদের সম্পূর্ণ তরঙ্গটিকে আগে টুয়াইস পাই পরিমাণ পথ অতিক্রম করতে হবে, তাহলেই কেবলমাত্র এতে এসে কম্পন শুরু হবে। তাহলে আমরা অন্যভাবে এটাও বলতে পারি যে ল্যামডা মিটার পথ, ধরে নিচ্ছি এখানে এসআই ইউনিটে প্রকাশ করছি, ল্যামডা মিটার পথ অতিক্রম করলে কণাটির আসলে কৌণিক সরণ বা দশার পরিবর্তন হয় টুয়াইস পাই, তাই তো? তাহলে একক পথ অতিক্রমের জন্য তার কতটুকু কণার সরণ হবে? টুয়াইস পাই বাই ল্যামডা হচ্ছে গিয়ে তার দশার পরিবর্তন, তাই না? এখন এখানে যে কণাগুলো অতিক্রম করছে তারা যে সরণে আছে, এখানে আমরা যে কোনো একটা নির্দিষ্ট অবস্থান আরবিটারি অবস্থানে ধরে নিচ্ছি। পি বিন্দুতে যখন আমাদের তরঙ্গটি ছিল তখন পি বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই, এটা একটা সেট বিন্দু, ঠিক আছে? আমরা দেখে বুঝতে পারছি পি বিন্দু সেট একটি চলমান বিন্দুর সেট, তাই তো? আচ্ছা, যদি ধরে নেই পি এক্স কমা ওয়াই এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ভ্যালুগুলো ইনপুট দিতে চাই, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা।
ঠিক আছে, যেখানে ডেল্টা হচ্ছে কণাদ্বয়ের মধ্যে দশা পার্থক্য। এখন খেয়াল করে দেখি, যদি আমরা চিন্তা করি যে যতক্ষণে কণাটি এই পি বিন্দুতে তরঙ্গটি পি বিন্দুতে পৌঁছেছে ততক্ষণে তার আসলে এক্স মিটার দূরত্ব অতিক্রম করা হয়েছে, দ্যাট ইজ বাই তার ভুজের মান হচ্ছে এক্স। সো আমরা বলতে পারি এক্স মিটার দূরত্ব অতিক্রমের জন্য তার দশা পার্থক্য হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এক্স, তাই না? এবং আমরা এতটুকু হয়তো বা বুঝতেই পারছি যে এই যে দশার পরিবর্তন হচ্ছে, এই দশার পরিবর্তনের জন্য পি বিন্দু কিন্তু আমাদের পিছিয়ে আছে, ও বিন্দু কিন্তু এগিয়ে আছে, তাই না? সো আমরা ও বিন্দুর সাপেক্ষে যখন পি বিন্দু সমীকরণ নির্ণয় করছি, আমাদের জন্য y ইকুয়ালস টু হবে a sin ওমেগা টি এর জায়গায় আমরা বলবো টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ভিটি মাইনাস এই যে ডেল্টা ফাই, যেটা ফাই হচ্ছে আমাদের জন্য টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এক্স। অর্থাৎ উভয় পক্ষ থেকে যদি আমরা টুয়াইস পাই কমন নেই, y ইজ ইকুয়ালস টু a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। যদি এখন কোনো কারণে আমরা এখানে সৃষ্ট তরঙ্গটিকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে গতিশীল হতে দেখি, তাহলে আমাদের সেক্ষেত্রে যদি পি বিন্দু সিলেক্ট করা হয় তার জন্য আমার সরল হবে মাইনাস এক্স, তখন আমাদের সমীকরণটার রূপ হবে y ইজ ইকুয়ালস টু a sin টুয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, অথবা আলটিমেটলি y ইজ ইকুয়ালস টু a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের বেসিক সমীকরণ। আশা করি সবাই বুঝতেই পারছি। যদি কোনো একটি তরঙ্গ বিস্তৃত মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এবং ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হয়, তবে তাকে আমরা অগ্রগামী তরঙ্গ বলি। এবং অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা সবাই জানি যে এরকম দেখতে হয়, y is equals to a sin omega t plus or minus kx plus delta। ডেল্টা আমরা জানি সবাই এখানে আদি দশা, এবং প্লাস এক্স বা মাইনাস এক্স আসলে ডিটারমাইন করে যে আমাদের এই তরঙ্গটি কোন দিকে অগ্রসর হচ্ছে, এক্স অক্ষের ডান দিকে না এক্স অক্ষের বাম দিকে। ঠিক আছে, এবং তরঙ্গ সংখ্যাকে আমরা কে দিয়ে এক্সপ্রেস করি। তরঙ্গ সংখ্যা হিসেবে বলা হয়েছে কোন তরঙ্গের একক দৈর্ঘ্যে যত সংখ্যক তরঙ্গ থাকে তাকে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার বলে, which can be calculated by k. K is equals to twice pi by lambda or twice pi f divided by v is equals to omega by v. I guess we get that, তাই না? এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। এনিওয়েজ, আমরা সবাই অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে পরিচিত, আই গেস। এবং তারপর সেই অগ্রগামী তরঙ্গে কোনো কণার বেগ আমরা বলতে যদি যাই, তাহলে v the velocity of that particle is equals to d dt of y। একবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেই পেয়ে যাবো, এবং সেখান থেকে আমরা সেই কণার পার্টিকেলের ম্যাক্সিমাম ভেলোসিটি টুয়াইস পাই বাই টি ইনটু এ বা ওমেগা এ, যেখানে এ হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার, আই গেস। কার বিস্তার? সেই কণার বিস্তার, তরঙ্গের মাধ্যমে যে কণাগুলো আছে সেই মাধ্যমে যে কোনো একজন কণার বিস্তার। আর কণার ত্বরণ, যেটাকে আমরা অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল বলবো, which can be derived from the differentiation of vp, মানে পার্টিকেলের ভেলোসিটিকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেই আমরা ইকুয়েশন পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা জানি যে তরঙ্গের ম্যাক্সিমাম ত্বরণ হবে ওমেগা স্কোয়ার্ড এ। এনিওয়েজ, সো এই অগ্রগামী তরঙ্গ নিয়ে একটা প্রবলেম যদি আমরা সলভ করি, বলা হচ্ছে y is equals to 10 sin twice pi t divided by 0.2 minus x divided by 15। সমীকরণটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রকাশ করছে। এক্ষেত্রে দৈর্ঘ্যের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড, অর্থাৎ সবগুলো আমরা এসআই ইউনিট নিয়ে কাজ করছি। খুব ভালো কথা। তরঙ্গের বিস্তার জানতে চাওয়া হচ্ছে, দ্যাট মিন্স a ইকুয়ালস টু ওয়াট। তরঙ্গের দৈর্ঘ্য জানতে চাওয়া হচ্ছে, দ্যাট মিন্স ল্যামডা ইকুয়ালস টু ওয়াট। কম্পাঙ্ক জানতে চাওয়া হচ্ছে, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ওয়াট। এবং তরঙ্গ বেগ জানতে চাওয়া হচ্ছে, দ্যাট ইজ v ইজ ইকুয়ালস টু ওয়াট। সো আমরা যদি ল্যামডা এবং f বের করতে পারি তাহলে তরঙ্গ বেগ ইজিলি বের করতে পারবো। এবং আমরা এখানে বুঝতে পারছি, আমরা যদি সমীকরণটাকে একবার হচ্ছে কি এখানে লিখি, সমীকরণটা দেখি, y ইজ ইকুয়ালস টু বলা হচ্ছে 10 sin twice pi t divided by 0.02 minus x divided by 15, that's the equation. So আমরা এখান থেকে একেবারে বলে ফেলতে পারি যে এটার বিস্তার হচ্ছে 10 মিটারস, তাই না? বিকজ y যেহেতু মিটার এককে প্রকাশিত, তাহলে বিস্তার অবশ্যই 10 মিটারস, তাই তো? তো আমরা আমাদের প্রদত্ত এই সমীকরণটিকে একটি প্রমাণ সমীকরণের সাথে তুলনা করতে চাই, এবং সেই প্রমাণ সমীকরণটি হচ্ছে y is equals to a sin omega t minus x এর সাথে। এখন আমরা যদি আমাদের গিভেন ইকুয়েশনটাকে একটু অপারেট করে এভাবে লিখি, y is equals to 10 sin twice pi divided by 0.02 into t twice pi divided by 15 into x। তাহলে আমাদের এই দুটো ইকুয়েশনকে তুলনা করে আমরা বলতে পারি
ওমেগা ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই ডিভাইডেড বাই 0.02, অর্থাৎ টুয়াইস পাই এফ ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই ডিভাইডেড বাই 0.02। সো এখান থেকে ফ্রিকোয়েন্সি আসছে আমাদের জন্য 50 হার্টজ, এবং আমরা যদি এই দুটো পার্টকে তুলনা করি, রিয়েলি সরি, এখানে একটা ভুল করেছি আমি, সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা হবে a sin ওমেগা t মাইনাস kx। সো আমরা যদি এই দুজনকে তুলনা করি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে twice pi divided by 15 is equals to k. Now we know k is equals to twice pi by lambda. So এখান থেকে আমরা বলতে পারি lambda is equals to 15 meters বলতে পারি। সো আমরা যেহেতু এই কম্পাঙ্কের বা এই তরঙ্গের কম্পাঙ্ক জানি এবং এই তরঙ্গের জন্য তরঙ্গ দৈর্ঘ্য জানি, আমরা বলতে পারি তরঙ্গ বেগ v is equals to f lambda is equals to 15 times 50 equals to giving us the value of 750 meters per second। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটা রাশি, যেই চারটা রাশি জানতে চাওয়া হয়েছিল। আই গেস আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী টপিকে মুভ অন করি। বলা হচ্ছে একটি লাউড স্পিকারের শঙ্কু বা কোণ 262 হার্টজ কম্পাঙ্কে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়। শঙ্কুর কেন্দ্রের বিস্তার দেওয়া আছে, t equals to 0 সময়ে সরণ বলা হচ্ছে x equals to a। শঙ্কুর কেন্দ্রের গতি বর্ণনাকারী সমীকরণ বের করো, শঙ্কুর বেগ এবং ত্বরণকে সময়ের ফাংশন আকারে বের করো। ওকে, ভেরি গুড। যেহেতু আমার কাছে বলা হয়েছে শঙ্কুটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়, আমরা ধরে নিতে পারি এই শঙ্কুর জন্য গতি সমীকরণ x is equals to a sin twice pi f into t plus ডেল্টা। কেন? কারণ আমার কাছে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে এবং বিস্তার বলে দিয়েছে, তাই তো। এখন আমাদেরকে বলা হয়েছে যে t equals to 0 তে শঙ্কুর সরণ হচ্ছে a, তার মানে আমরা বলতে পারি বিস্তারের সমান, তাই না? সো যদি বিস্তারের সমান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ডেল্টা হচ্ছে গিয়ে পাই বাই 2। সবাই জানি বিস্তার থেকে কোনো কণা যদি যাত্রা শুরু করে তার আদি দশা হয় পাই বাই 2। সো অবভিয়াসলি x এর ইকুয়েশন হবে x is equals to a এর জায়গায় বসবে 1.5 into 10 to the power minus 4 into sin twice pi ft। so 2 pi f এর জায়গায় আমাদের বসতেছে 262 হার্টজ times into t plus pi by 2, তাই তো। সো যদি আমরা এটাকে এখন একটু মানুষ করে সমীকরণটাকে লিখি, তাহলে 1.5 into 10 to the power minus 4 sin 4 2 6 is 2 524 pi t plus pi by 2। এটা হচ্ছে আমাদের ফাংশন অফ টাইম, where x is a function of time। এবার এই x is a function of time কে যদি আমরা একবার টাইমের রেসপেক্টে ডেরাইভেটিভ করি বা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা ইনশাআল্লাহ ভেলোসিটির ইকুয়েশন পেয়ে যাব as a function of time, which can be termed as 524 pi a cos 524 pi t plus pi by 2। and আমরা যদি হচ্ছে কি এই ভেলোসিটির ইকুয়েশনটাকেও একবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা অ্যাক্সিলারেশন ইকুয়েশন পেয়ে যাব 524 স্কয়ার্ড pi স্কয়ার্ড a sin 524 pi t plus pi by 2। তো এই হচ্ছে গিয়ে আমাদের বেগটাকে আমরা হচ্ছে গিয়ে টাইমের একটা ফাংশন রূপে এক্সপ্রেস করলাম, এবং এখানে অ্যাক্সিলারেশনটাকেও আমরা টাইমের একটা ফাংশন হিসেবে এক্সপ্রেস করে দিলাম। আই গেস বুঝতে পেরেছি আমরা এতটুকু। পরবর্তী টপিকে আমরা আসলে দশা পার্থক্য নিয়ে কথা বলছি। বলা হচ্ছে দশা পার্থক্য বলতে তরঙ্গের বিস্তারের অভিমুখে যে কোনো দুটি বিন্দুতে অবস্থিত কণার দশা কোণের পার্থক্যকে বোঝায়, এবং আমরা জানি দূরত্বের সঙ্গে দশা পার্থক্যের সম্পর্ক হচ্ছে ডেল্টা ডেল ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ল্যামডা ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্স হচ্ছে পথ পার্থক্য। অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি ডেল্টা এক্স ইকুয়ালস টু এন ল্যামডা হলে ডেল্টা ডেল ইজ ইকুয়ালস টু টুয়াইস এন পাই, এবং ডেল্টা এক্স ইকুয়ালস টু টুয়াইস এন প্লাস 1 পাই বাই 2 হলে ডেল্টা ডেল ইজ ইকুয়ালস টু টুয়াইস এন প্লাস 1 পাই। এখানে এন এর পরিচয়টা যদি আমরা জানতে চাই, তাহলে এন হচ্ছে n belongs to z, all integers. Okay, anyways, তারপর আমরা জানি সময়ের সঙ্গে দশা পরিবর্তনের সম্পর্ক ডেল্টা ডেল ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই বাই t ইনটু ডেল্টা t। আই হোপ এগুলো আমরা বুঝতে পারবো।
উপরিপাতন নীতি আমরা পড়ে এসেছি, তাও একবার বলছি। কোনো কণার উপর একই সময়ে দুটি তরঙ্গ আপতিত হলে সাম্য অবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। তো এখান থেকে আমরা বলতে পারি y = y1 + y2, যেখানে y1 এবং y2 দুটি তরঙ্গ আলাদা আলাদাভাবে এসে উপরিপাতিত হয়েছে এবং লব্ধি তরঙ্গ y সৃষ্টি করেছে, এবং যেহেতু হচ্ছে গিয়ে তারা সমদশায় অথবা বিপরীত দশায় মিলিত হবে, দ্যাট ইজ বাই y = y1 ± y2 আমরা সেখান থেকে পেতে পারি। এবং দুটি উপরিপাতিত তরঙ্গের লব্ধি বিস্তার হবে, আমরা বুঝতেই পারছি এখানে বেসিক্যালি থিটা যদি তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হয়, আমরা বেসিক্যালি এখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করেছি। এবং a max এবং a minimum কিভাবে আসে আমরা বুঝতেই পারছি। এখানে প্রশ্নে বলা হয়েছে দুটি π/2 রেডিয়ান দশা পার্থক্যের অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার যদি ym হয় তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? তো আমরা ঠিক আগের স্লাইডে দেখে এসেছি যে লব্ধি বিস্তার যদি a হয়, a = আমরা বলতে পারি প্রথম তরঙ্গের বিস্তারের স্কয়ার প্লাস দ্বিতীয় তরঙ্গের বিস্তারের স্কয়ার প্লাস 2 × a1 × a2 cos of alpha বা cos of theta। এখানে আমরা বলতে পারি আলফা হচ্ছে গিয়ে দশা পার্থক্য, তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য, ঠিক আছে। সো এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন এই দশা পার্থক্য হচ্ছে কত? আলফা = বলা হয়েছে π/2, এবং আমাদের কাছে বলা হয়েছে a1 = a2 হচ্ছে ym। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই এখানে, বুঝতেই পারছি √ আমাদের এখানে ym² + ym² থাকছে, এবং cos π/2 এর ভ্যালু যেহেতু 0 সেটুকু আমরা অমিট করে যেতে পারছি। তো এখান থেকে আমরা বলতে পারি √2ym হচ্ছে আমাদের এখানে লব্ধি তরঙ্গের বিস্তার। তো স্থির তরঙ্গের আলোচনার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা একটু ইমাজিনেশনে যাব এবং চিন্তা করব আমাদের কাছে একটা সুতা আছে, মানে তার আছে, এবং এই তারটি একটি দৃঢ় শক্ত অবলম্বনের সাথে আটকানো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরো চিন্তা করে নিচ্ছি এই তারের বাম প্রান্ত ধরে আমরা একটা ঝাঁকুনি দিলে যে একটা সাইন কার্ভ আমরা দেখতে পাবো, সেই সাইন কার্ভটার স্বরূপ হচ্ছে এরকম ধরে নিচ্ছি আমরা। এখন আমরা এখানে দেখে হয়তো বা স্পষ্টত বুঝতে পারছি যে এই যে সাইন কার্ভটা আমাদের সৃষ্টি হলো, সেই সাইন কার্ভটা কিন্তু যদি এখানে দৃঢ় অবলম্বনে বাধাপ্রাপ্ত না হতো তাহলে কিন্তু পরবর্তীতে সে এরকম করে কন্টিনিউ করে চলে যেত ওই পাশে, তাই তো। কিন্তু যেহেতু সে আমাদের এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, এই বিন্দুতে বাধাপ্রাপ্ত হয়েছে, আমরা অবশ্যই বুঝতে পারছি যে প্রতিটা ক্রিয়ারই যেহেতু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, বিপরীত প্রতিক্রিয়ার দরুন আমাদের তরঙ্গটা প্রতিফলিত হয়ে আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে বা ঋণাত্মক দিকে আস্তে আস্তে অগ্রসর হওয়া শুরু করবে। খুব ভালো কথা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো তরঙ্গ উপরিপাতিত হয়েছে, কিন্তু একটাই উৎস ছিল, একটাই সৃষ্টি হয়েছে তরঙ্গ, সেটি আবার একটা দৃঢ় অবলম্বনে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়েছে। সুতরাং নীল যে তরঙ্গটি ছিল সেটাকে যদি আমরা বলি y1 = a sin 2π / λ vt - x, আমরা তাহলে আমাদের এখানে মেরুন কালারের বা রেড কালারের এই তরঙ্গটিকে বলতে হবে আমাদের জন্য y2 = a sin 2π / λ vt + x, অবশ্যই কিন্তু আরো একটা পার্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে +π। কেন এই +π অ্যাড করছি খেয়াল করে যদি দেখি আমরা, আমাদের লাল তরঙ্গটি প্রতিফলনের পর এক্স অক্ষের নেগেটিভ দিকে চলে এসেছে, কিন্তু কেন এসেছে? যদি এখানে সে বাধাপ্রাপ্ত না হতো সে কিন্তু এক্স অক্ষের ডান দিকেই চলতে থাকতো। সো খেয়াল করতে পারছি যেদিকে যাওয়ার কথা ছিল এবং বাধাপ্রাপ্ত হওয়ার জন্য যে প্রতিফলিত হয়েছে তার মধ্যে কোণের পার্থক্য হচ্ছে π রেডিয়ান বা 180 ডিগ্রি। দ্যাট ইজ বাই সেই π রেডিয়ানটুকুকে আমরা এখানে অ্যাড করছি, ঠিক আছে। দশা পার্থক্য কিন্তু এটুকু ক্রিয়েট হচ্ছে প্রতিফলনের জন্য, ঠিক আছে, বদ্ধ প্রান্তে প্রতিফলনের জন্য এরকম হচ্ছে। তো তখন আমরা y2 এর সমীকরণটাকে বলতে পারি -a sin 2π / λ vt + x, ঠিক আছে। কেন বলতে পারছি আই গেস সবাই বুঝতে পারছি এখানে, কারণ থার্ড কোয়াড্রেন্টে পড়ছে π + সামথিং, ঠিক আছে। π + সামথিং থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে সাইনের জন্য সেটা নেগেটিভ। তাহলে আমরা এখানে যে লব্ধি তরঙ্গ পাবো সেই লব্ধি তরঙ্গের ইকুয়েশন y = হবে y1 + y2 = a sin 2π / λ vt - x minus a sin 2π / λ vt + x। খেয়াল করে দেখি আমরা এখানে sin c - d minus sin c + d ফর্মুলায় চলে যাচ্ছি, তাই না। সো এখান থেকে কিন্তু আমরা আসলে মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলে বা -a যদি আমরা আসলে এখান থেকে কমন নেই, -a কমন নিলে আমরা ইকুয়েশনটা পাচ্ছি sin 2π / λ
vt plus x minus sine twice pi divided by lambda vt minus x. যদি আমরা এখান থেকে ক্যালকুলেশনটাকে আরো সামনে বর্ধিত করি তাহলে আমরা দেখব ইকুয়েশন আসবে মাইনাস টুয়াইস এ sin twice pi by lambda into x cos twice pi by lambda into vt. এখন আমরা এই মাইনাস টুয়াইস এ sin twice pi by lambda into x কে যদি বিস্তার a হিসেবে ঘোষণা দেই তাহলে আমরা আমাদের ইকুয়েশন পেয়ে যাচ্ছি স্থির তরঙ্গের a is a cos twice pi divided by lambda into vt. তো পরবর্তী টপিকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধারণা করে নেই এবার আমাদের যে তারটি আছে বা সুতাটি আছে সেটি দুপ্রান্তই মুক্ত, ঠিক আছে? এবং এই মুক্ত দুপ্রান্তের তারে আমরা যে কাজটি করব সেটা হলো একটি প্রান্ত থেকে একটি তরঙ্গ উৎস সৃষ্টি হয়ে সঞ্চারিত হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং অপর উৎস থেকে বা অপর এন্ড থেকে আরো একটি স্বতন্ত্র তরঙ্গ উৎপন্ন হয়ে এক্স অক্ষের নেগেটিভ দিকে আস্তে আস্তে অগ্রসর হবে, ঠিক আছে? এক্ষেত্রে যেহেতু নতুন তরঙ্গ উৎপন্ন হয়েছে তার মানে আমি বলতে পারি যে কোন তরঙ্গ এখানে আসলে প্রতিফলনের ঘটনা ঘটায়নি। তো সেক্ষেত্রে আমরা নীল তরঙ্গের ইকুয়েশন যদি বলি y1 is equals to a sin twice pi by lambda vt minus x, আমরা লাল তরঙ্গটির সমীকরণ বলবো y2 is equals to a sin twice pi divided by lambda vt plus x. এবং এক্ষেত্রে আমরা যদি হচ্ছে গিয়ে এখন উপরিপাতন নীতি ইউজ করি y is equals to বলবো y1 plus y2 is equals to a sin twice pi by lambda vt minus x plus a sin twice pi by lambda vt plus x. একটু যদি রিঅ্যারেঞ্জ করে a কমন নিয়ে আমরা ইকুয়েশনটাকে লিখি a sin twice pi divided by lambda vt plus x plus sin twice pi divided by lambda vt minus x. এখন ঘটনা হচ্ছে এখানে আমরা ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করে খুব সহজেই বলতে পারি যে ইকুয়েশনটি হবে twice a sin twice pi divided by lambda into vt cos twice pi by lambda into x. এবার যদি আমরা এই পার্টটুকুকেও আরো একটু সাজিয়ে লিখি twice a cos twice pi by lambda into x sin twice pi by lambda into vt এবং তারপর আমরা যদি বলি এই সম্পূর্ণ পার্টটি twice a cos twice pi by lambda x এই অংশটুকু হচ্ছে বিস্তার, তাহলে আমরা আমাদের আরো একটি স্থির তরঙ্গের সমীকরণ a sin twice pi by lambda vt পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা মোট দুটো স্থির তরঙ্গের সমীকরণ পেলাম যেটা আমরা পরবর্তী স্লাইডে আরো কন্টিনিউ করছি। আমরা এবার স্থির তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো। বলা হচ্ছে কোনো মাধ্যমের একটি সীমিত অংশে পরস্পর বিপরীতমুখী সমান বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ একে অপরের ওপর সৃষ্টি আপতিত হলে সৃষ্ট নতুন তরঙ্গকে আমরা বলেছি স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। তরঙ্গের যে বিন্দুতে সর্বাধিক বিস্তার থাকে সেখানে আমরা সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোড পেয়ে থাকি এবং যে বিন্দুতে বিস্তার শূন্য হয় তাকে আমরা নিস্পন্দ বিন্দু বা নোড বলে থাকি। এই তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পনের বিস্তার সমান নয় অবশ্যই, এবং সুস্পন্দ বিন্দুর বিস্তার তরঙ্গ সৃষ্টিকারী মূল তরঙ্গের বিস্তারের দ্বিগুণ হবে। পরপর দুটি লুপের সরণ পরস্পর বিপরীত দিকে হবে। নিস্পন্দ বিন্দু ব্যতীত সকল বিন্দুর গতি সরল সন্নিহিত গতি হবে। স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক তরঙ্গ সৃষ্টিকারী মূল তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সমান হবে। এই বৈশিষ্ট্যগুলো আই গেস আমরা সবাই জানি। তারপর একবার রিড আউট করে দিলাম। যদি কারো কনফিউশন থাকে আপনারা চাইলে আপনাদের টেক্সট বুকগুলোকে একটু ঘাটাতে পারেন, আই গেস অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। এখন স্থির তরঙ্গ যখন উৎপন্ন হয় তখন দুভাবে উৎপন্ন হতে পারে। যদি বদ্ধ প্রান্ত স্থির তরঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণ আমরা এরকম করে ফলো করব, এবং মুক্ত তরঙ্গের জন্য মুক্ত প্রান্ত স্থির তরঙ্গের জন্য আমরা এরকম ইকুয়েশন ফলো করব, ঠিক আছে? এবং আমরা জানি পাশাপাশি একটি সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4। পরপর দুটি সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। পরপর তিনটি সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে
এবং n সংখ্যক লুপের তরঙ্গে সুস্পন্দ বিন্দু যদি ছোট হাতের n টি হয় এবং নিস্পন্দ বিন্দু হবে n+1টি। এনিওয়েজ, এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি, বলা হচ্ছে একটি সুতায় দুটি তরঙ্গের মিলনের ফলে যে স্থির তরঙ্গ সৃষ্টি হয় তার সমীকরণ দেওয়া আছে সেন্টিমিটার এককে xy এবং সময় সেকেন্ডে আছে। যদি দুটি তরঙ্গের বিস্তার বেগ নির্ণয় করতে বলা হয়েছে এবং দুটি পরপর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলা হয়েছে। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে আগে স্থির তরঙ্গের সাধারণ সমীকরণটিকে উল্লেখ করব। সো y ইকুয়ালস টু, আমরা জানি স্থির তরঙ্গের সাধারণ সমীকরণ হচ্ছে টুয়াইস a sin twice pi by lambda into x cos twice pi by lambda into vt। এবং এরা যে দুটো স্থির তরঙ্গ অগ্রগামী তরঙ্গ থেকে এসেছে তাদের সমীকরণ আমরা বলতে পারি y1 is equals to a sin twice pi divided by lambda vt plus x এবং y2 is equals to a sin twice pi by lambda vt minus x। এখন খেয়াল করে দেখি, যেহেতু আমাদের এখানে দুটোই সাইন এবং কস কার্ভ আছে, দুটোই সাইনোসয়েডাল ফাংশন, সো আমরা চাইলে আমাদের যে গিভেন ইকুয়েশনটা আছে সেই গিভেন ইকুয়েশনের সাইন এবং কজের সহগগুলোকে কিন্তু আমরা তুলনা করতে পারি, তাই না? সো যদি তুলনা করতে চাই তাহলে আমরা কিরকম পাচ্ছি, আমরা বলতে যাচ্ছি টুয়াইস পাই বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 3, তাই তো? এবং আমরা আরো পাচ্ছি টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভি ইকুয়ালস টু হচ্ছে 40 পাই। সো টুয়াইস পাই বাই ল্যামডার ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশনে নিয়ে আসি, আমরা বলবো পাই বাই 3 ইন্টু ভি ইজ ইকুয়ালস টু 40 পাই। বোথ সাইড থেকে পাই ক্রসেস আউট ইচ আদার, তাহলে ভি ভেলোসিটি আসতেছে 120 সেন্টিমিটার পার সেকেন্ড, বিকজ আমাদের এক্স এবং ওয়াই সেন্টিমিটার এককে দেওয়া আছে। এবং যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি আবার দিস টু ক্রসেস ইচ আদার আউট, সো আমরা বলতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু আমাদের জন্য 6 সেন্টিমিটার। খুব ভালো কথা। এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে বিস্তার কত। প্রথমে তরঙ্গ বেগ কত জানতে চাওয়া হয়েছিল, আমরা সেটা বের করে ফেলেছি। তরঙ্গ বেগ হচ্ছে 120 সেন্টিমিটার পার সেকেন্ড। বিস্তার কত যদি জানতে চাওয়া হয়, আমরা দেখতেই পাচ্ছি বেসিক্যালি টুয়াইস a ইজ ইকুয়ালস টু হচ্ছে কত 5, সুতরাং a ইজ ইকুয়ালস টু কত 5/2 সেন্টিমিটার। a ইকুয়ালস টু হচ্ছে 5/2 সেন্টিমিটার, বিস্তার 5/2 সেন্টিমিটার বের করে ফেলতে পারলাম আমরা। বলা হচ্ছে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। আমরা জানি পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, একটু আগেই দেখে এসেছি স্লাইডে। সুতরাং আমরা বলতে পারি λ/2 বা 6/2 ইকুয়ালস টু 3 সেন্টিমিটার হচ্ছে আমাদের পরস্পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই তিনটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। তো আই গেস বুঝতে পারছি আমরা প্রবলেমটার সলিউশন। পরবর্তীতে আমরা তরঙ্গের তীব্রতা নিয়ে কথা বলছি। এখানে বেসিক্যালি তরঙ্গের তীব্রতার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি। বলা হচ্ছে তরঙ্গের বিস্তারের অভিমুখের সাথে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকেই আমরা বলেছি তরঙ্গের তীব্রতা। তরঙ্গের তীব্রতা বলা হচ্ছে মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক, যেমন উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে বলে শীতের রাতে দূরের শব্দ স্পষ্ট শোনা যায়, উই নো দ্যাট ভেরি ওয়েল। মাধ্যমের গতির অভিমুখে গেলে তরঙ্গের তীব্রতা বাড়ে এবং বিপরীত দিকে গেলে তরঙ্গের তীব্রতা কমে, which is very logical। এবং এখানে আমরা তরঙ্গের তীব্রতা রিলেটেড যতগুলো সমীকরণ আছে সেই সমীকরণগুলোকে দেখতে পাচ্ছি। একবার যদি কষ্ট করে আমরা ভিডিওটা পজ করে দেখে নেই, আই গেস আমাদের জন্য সূত্রগুলো খুব বেশি মনে রাখা ইজিয়ার হবে। এবং শব্দের তীব্রতা লেভেল বের করার জন্য আমরা যে সকল ইকুয়েশন ইউজ করি সেগুলো এখানে দেওয়া আছে। আমরা জানি যে কোনো শব্দের তীব্রতা বা আদর্শ তীব্রতা এবং আদর্শ বা প্রমাণ তীব্রতার শব্দ উচ্চতার পার্থক্যকেই আমরা শব্দের তীব্রতা বলে থাকি। তো তীব্রতা লেভেল ইকুয়েশন বের করার জন্য আমরা বেসিক্যালি বিটাকে ব্যবহার করে থাকি এবং ডেসিবেল ইউনিটে ব্যবহার করে থাকি, উই নো দ্যাট ভেরি ওয়েল। এখানে পি নট হচ্ছে অবশ্যই আমাদের প্রমাণ ক্ষমতা বা প্রমাণ তীব্রতা হচ্ছে আই নট, তাই না? আর পি বা আই হচ্ছে আমাদের শব্দ উৎসের ক্ষমতা এবং তীব্রতা যথা করে। আই গেস এতটুকু বুঝতে পারছি আমরা। এবং তীব্রতা লেভেলের পার্থক্য আমরা কিভাবে বের করবো সেই ইকুয়েশনগুলো আমরা এখানে দেখিয়ে রেখেছি। একবার জাস্ট আপনারা যদি ভিডিওটা পজ করে দেখে নিন এবং আপনাদের টেক্সট বুকটা খুলে যদি আপনারা একটু দেখেন, আই গেস আপনাদের জন্য বুঝতে অনেক বেশি ইজিয়ার হবে। তো আমরা এখন বিগত বছরে আসার কিছু সমস্যার সমাধান করব। বলা হচ্ছে একটি ভ্যাকুয়াম ক্লিনার এবং একটি টেলিভিশনের তীব্রতার মাত্রা যথাক্রমে 80 ডেসিবেলস এবং 78 ডেসিবেল, এদের সম্মিলিত শব্দের তীব্রতার মাত্রা কত জানতে চাওয়া হয়েছে। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা প্রথমে যেটি করব, আমরা ধরে নিব β1 হচ্ছে আমাদের জন্য ভ্যাকুয়াম ক্লিনার, এর
তীব্রতা লেভেল এবং টেলিভিশনের তীব্রতা লেভেলকে ধরে নিচ্ছি আমরা বিটা 2। সো বিটা 1 ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েশ্চেনে বলা আছে 80 ডেসিবেল ইকুয়ালস টু আমরা বলতে পারি 10 log I1 ডিভাইডেড বাই I0। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা I1 এর ইকুয়েশন বলতে পারি I1 ইকুয়ালস টু আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 8 I0, যেখানে I0 আমরা জানি প্রমাণ তীব্রতা লেভেল বা প্রমাণ তীব্রতার মাত্রা, তাই না, স্ট্যান্ডার্ড যেটা প্রমাণ তীব্রতার মাত্রা। আচ্ছা, এবং আমরা এখান থেকে বিটা 2 বের করে ফেলতে পারি। বিটা 2 ইকুয়ালস টু আমরা বলবো 78 ডেসিবেল অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন ইকুয়ালস টু আমরা বলবো 10 log I2 ডিভাইডেড বাই I0। এখান থেকে আমরা তাহলে I2 ইকুয়ালস টু বলতে পারি 10 টু দি পাওয়ার 7.8 I0। যেহেতু আমাদের কাছে এই দুটোর সম্মিলিত তীব্রতা লেভেল জানতে চাওয়া হয়েছে, তাহলে সম্মিলিত তীব্রতা আগে বের করি। সো I রেজাল্টেন্ট ইকুয়ালস টু বলবো আমরা I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু আমরা I0 কমন নিয়ে বলে ফেলতে পারি 10 টু দি পাওয়ার 8 প্লাস 10 টু দি পাওয়ার 7.8। ঠিক আছে, সো এখন তাহলে তার উপর রেসপেক্টে বা তার উপর বেস করে আমরা বলতে পারি বিটা R ইজ ইকুয়ালস টু 10 log I resultant divided by I0। I0 এবং I0 I resultanটের এই দুটো ক্রস আউট হয়ে আমাদের রেজাল্ট আসবে 10 log 10 to the power 8 plus 10 to the power 7.8। যদি আমরা এখন ক্যালকুলেটর থেকে মানটা বসাই তাহলে আমরা আই গেস দেখব 82.12 ডেসিবেল। এটাই হচ্ছে তাহলে সম্মিলিত তীব্রতা লেভেল আমাদের এই দুজনের জন্য। আই হোপ প্রবলেমটি বুঝতে পেরেছি আমরা। এরপরে আমরা বিট বা স্বরকম্প সম্পর্কিত কিছু প্রবলেম দেখব, বাট প্রবলেমগুলো দেখার আগে আমরা তাদের যেই পার্সপেক্টিভ সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে একটু দেখতে চাচ্ছি, তাই তো? আমরা আই গেস সবাই এই সূত্রগুলোর সাথে পরিচিত। যদি কারো কাছে অপরিচিত মনে হয় দেন আমরা রিকোয়েস্ট করবো আপনারা কষ্ট করে একটু টেক্সট বইটা বা রেফারেন্স বুকগুলো খুলে একটু দেখে নিন। আমরা এখন এই বিট সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব। তো প্রবলেমে প্রথমে আমাদের কাছে বলা হচ্ছে একটি সুর 450 হার্টজ কম্পাঙ্কের একটি সুর শলাকার সাথে একত্রিত কম্পিত করলে প্রতি সেকেন্ডে 5টি করে বিট উৎপন্ন হয়। তো আমরা প্রথমে হাইপোথেসাইজ করতে পারি, ধরে নিচ্ছি কম্পাঙ্কটি f, আমাদের সুরের কম্পাঙ্ক f ইকুয়ালস টু আমরা বলতে পারি 450 প্লাস মাইনাস 5। সো এটা ইকুয়ালস টু আমাদের কাছে দিচ্ছে আইদার 445 হার্টজ অথবা 455 হার্টজ, তাই না? ওকে, এবং দ্বিতীয় কেসে আমরা যদি একই ফ্রিকোয়েন্সি কথা বলি f, সে 462 হার্টজের সাথে আসলে যদি বিট উৎপন্ন করে তখন 7টি বিট উৎপন্ন করে। সো আমরা তখন ইকুয়েশনে পাচ্ছি either 455 hertz or 469 hertz। এখন আমরা দেখতে পাচ্ছি 455 হার্টজ দুদিকেই আমাদের কমন আছে। সো আই গেস আমরা এটা অবশ্যই বলতে পারি ইন দিস পার্টিকুলার কেস সুর শলাকার কম্পাঙ্ক হচ্ছে আমাদের জন্য 455 হার্টজ। ঠিক আছে, খেয়াল করে দেখি যখন আমরা কম্পাঙ্ক বাড়িয়েছি বিট সংখ্যা বেড়েছে, তাহলে অবশ্যই আমাদের জন্য 455 হার্টজ আমরা চিন্তা করে দেখব, তাই না? এখন যে প্রবলেমটি দেখব বলা হচ্ছে 400 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা অজানা সুরশলাকার সাথে একত্রে কম্পিত করলে সেকেন্ডে 8টি বিট উৎপন্ন হয়। যদি অজানা সুরশলাকার সাথে মোম যুক্ত করে দেওয়া হয় তাহলে বিট সংখ্যা কমে যায়। অজানা সুরশলাকার কম্পাঙ্ক বের করো। আমরা জানি যদি মোম যুক্ত করে দেই তাহলে অজানা সুরশলাকার ভর বেড়ে যাবে, যদি ভর বেড়ে যায় কম্পাঙ্ক কমে যায়, বিকজ আমরা জানি কম্পাঙ্কের সাথে ভরের সম্পর্ক অনেকটা ব্যস্তানুপাতিক। এবং কেন আই গেস সেটাও আমরা জানি, কারণ আমরা জানি m ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু যদি k হয় তাহলে এখান থেকে আমরা k কে কনস্ট্যান্ট ধারণা করে m ইকুয়ালস টু আমরা বলতে পারি k ইনটু 1 বাই ওমেগা স্কোয়ার্ড অথবা m ইজ প্রপোর্শনাল টু 1 বাই টুয়াইস পাই f হোল স্কোয়ার্ড। এই সমীকরণ থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ভরের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? তো যেহেতু আমরা ভর বাড়িয়ে দিচ্ছি তার মানে কম্পাঙ্ক কমে যাচ্ছে, এবং কম্পাঙ্ক কমে যাওয়ার কারণে বিট সংখ্যা কমে যাচ্ছে।
এই পুরো ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটা কম্পাঙ্ক মিটার চিন্তা করি, যে কম্পাঙ্ক মিটার বরাবর যত উপরের দিকে থাকবো তত আমাদের কম্পাঙ্ক বেশি, যত নিচের দিকে থাকবো তত কম্পাঙ্ক কম। আমাদের জানা কম্পাঙ্ক বলা হচ্ছে 400 হার্জ। সো আমরা ধরে নিচ্ছি আমাদের এই বারটা হচ্ছে 400 হার্জের কম্পাঙ্কের বার, ঠিক আছে। এখন এই 400 হার্জের কম্পাঙ্কের সাথে অজানা সুশলাকা শব্দায়িত করলে 8টি বিট যেহেতু সেকেন্ড উৎপন্ন হচ্ছে, আমরা তাহলে এটা খুবই সহজে অ্যাজিউম করতে পারি আইদার আমাদের অজানা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে 408 হার্জ, অথবা অজানা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে 392 হার্জ, তাই তো। এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে মোম যুক্ত করে দিয়েছি, অর্থাৎ ভর বেড়ে গিয়েছে, এবং ভর বেড়ে গেলে দুজনেরই কম্পাঙ্ক আসলে ড্রপ করবে, তাই তো। এখন কম্পাঙ্ক যদি দুজনেরই ড্রপ করে, তাহলে পরিবর্তিত ক্ষেত্রে আমাদের কম্পাঙ্কগুলো হওয়া উচিত এরকম, এটারও হওয়া উচিত এরকম, অর্থাৎ আরো নিচে নেমে যাচ্ছে। খেয়াল করে দেখতে পাচ্ছি আমরা যে যদি আমরা ধারণা করি, যদি আমরা এটুকু বুঝি বা অ্যানালাইসিস করি যে 408 হার্জের কম্পাঙ্ক হচ্ছে অজানা কম্পাঙ্ক, তার কম্পাঙ্ক কমে গিয়ে কিন্তু আমাদের বিট সংখ্যা আলটিমেটলি কমে যাচ্ছে, বিকজ এই যে ডিফারেন্স গ্যাপটাই আসলে আমাদের বিট সংখ্যা, তাই না। তো 408 হার্জের কম্পাঙ্ক কমে গিয়ে 400 হার্জের সাথে আমাদের আরো কম সংখ্যক বিট উৎপন্ন করতে পারে। সো সুতরাং আমরা এখান থেকে ডিসিশন নিয়ে বলতে পারি 408 হার্জ হচ্ছে আমাদের অজানা সুশলাকের কম্পাঙ্ক। কেন 392 না? বিকজ 392 হার্জ যদি হতো তাহলে কম্পাঙ্ক কমে যাওয়ার কারণে বিট সংখ্যা কিন্তু এখানে বেড়ে যেত, বিকজ আমরা দেখতে পাচ্ছি গ্যাপটা কিন্তু বেড়ে গিয়েছে আগের থেকে, তাই না। সো ইজিলি আমরা হাইপোথেসাইজ থেকে অ্যানালাইসিস করে অ্যান্সার বলতে পারি 408 হার্জ হচ্ছে আমাদের এখানকার জন্য অজানা কম্পাঙ্ক। এনিওয়েজ, পরবর্তীতে আমরা টানা তারে কম্পন বা ভাইব্রেশন অফ স্ট্রেচ স্ট্রিং দেখবো, এবং এই ইকুয়েশনগুলো আমরা আই গেস জানি। এখান থেকে আমরা যদি একটা প্রবলেম সলভ করি, বলা হচ্ছে একটি তারের দৈর্ঘ্য 1 মিটার, ব্যাস 0.001 মিটার এবং টান হচ্ছে 107.8 নিউটন। তারের আপেক্ষিক গুরুত্ব 7। সো আমরা যদি বলি তারের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক ডেন্সিটি হচ্ছে 7, এই স্পেসিফিক ডেন্সিটির সাথে আমরা যদি পানির ডেন্সিটি দ্যাট ইজ 1000 কেজি পার মিটার কিউব পানির ঘনত্ব গুণ করি, তাহলে আমরা সেই বস্তুর ঘনত্ব পেয়ে যাব। সুতরাং বস্তুর ঘনত্ব হচ্ছে 7000 কেজি পার মিটার কিউব, দ্যাট ইজ দ্য রো। এখন আমরা এখান থেকে ভলিউম বলতে পারি তারের আয়তন যেহেতু পাই আর স্কোয়ার এইচ, তাই না, 3.1416। আমরা এখানে আর ইকুয়ালস টু বলতে পারি 0.001 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইন্টু 1 মিটার। ওকে, দেখি কত আসে তাহলে আমাদের ভলিউম। এখান থেকে আমাদের কাছে তারের ভলিউম আসছে 7.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, বা তারের ভর এম ইজ ইকুয়ালস টু 7000 ইন্টু 7.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এখানে মিটার কিউব হবে অবভিয়াসলি, ইজ ইকুয়ালস টু 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোগ্রামস ভরের তার আছে আমার কাছে। তোমাদের মাস কেন দরকার ছিল? বিকজ আমরা এখান থেকে তারের মূল সুরের কম্পাঙ্ক এফ বের করতে চাই, এবং আমরা জানি টানা তারে আর কম্পাঙ্কের জন্য f is equals to 1 by twice l divided into root over t divided by mu। এখন আমরা এখানে বলতে পারি f is equals to 1 by twice l, লেন্থ হচ্ছে 1 মিটার আমরা জানি, ইন্টু রুট ওভার mg, সেই mg টান আমার কাছে বলে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের জন্য mg টান, এবং মিউ হচ্ছে m ডিভাইডেড বাই l, যেখানে m হচ্ছে মাত্রই আমরা বের করেছি এবং l হচ্ছে আমাদের জন্য 1 মিটার, তাই না, একক দৈর্ঘ্যে ভর। সো সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 1/2 রুট ওভার 107.8 ডিভাইডেড বাই 5.5 এক্সপোনেনশিয়াল মাইনাস 3। ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে, ফ্রিকোয়েন্সি আমাদের আসছে 70 হার্জ। এটাই আমাদের জন্য অ্যান্সার। আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস আসলে এই পর্যন্তই।
আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন, নতুন কিছু ট্রিক্স এবং টিপস। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ক্লাসটি করার পর অবশ্যই টেক্সট বইটি খুলে আপনারা আরো একটু রিভিউ করুন টপিকগুলো এবং আরো বেশি অঙ্ক বা প্রবলেমস প্র্যাকটিস করুন। সো ফর টুডে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সাইনিং আউট, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আগামী নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন।